সেই মা কালী কিন্তু বাবার পায়ের তলায় শায়িত অবস্থায় রয়েছে। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। আমরা সচরাচর দেখে থাকি মা কালীর তলায় মহাদেবকে শায়িত অবস্থায়। দেখতে হবে মহাদেবের আরও একটি মন্দির রয়েছে এখানে। আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে প্রজাপতি দক্ষের যজ্ঞে সতী নিজের স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করলে মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং অতঃপর সতীর দেহকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। গোটা ধরা সংসার কেঁপে ওঠে মহাদেবের এই প্রলয় নৃত্যে। ঠিক তখনই শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করে দেন এবং সেই খণ্ডগুলি যে যে এলাকায় পতিত হয় সেই সেই এলাকায় গড়ে উঠেছিল এক একটি শক্তিপীঠ। আমরা সকলেই এই পর্যন্ত জানি, কিন্তু এর পর কি হয়েছিল? বিষ্ণুর সুদর্শন চক্রে সতীর দেহ 51টি খণ্ডিত হওয়ার পরেও মহাদেবের প্রলয় নৃত্য থামেনি। ঠিক সেই সময় সকল দেবদেবতা আদি শক্তি মহামায়ার কাছে মহাদেবকে শান্ত করার প্রার্থনা নিয়ে হাজির হয় এবং আদি শক্তি মহামায়া তার আরেক রূপ মা কালীকে পাঠান মহাদেবকে শান্ত করার জন্য। তারপর মা কালী নিজেই মহাদেবের পদতলে শায়িত হয়ে মহাদেবকে শান্ত করেন। সেখান থেকেই এই রূপের উৎপত্তি। শাস্ত্র এবং মন্দির কর্তৃপক্ষ উভয়ের এটাই দাবি। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে তোমাদের সাথে এই নতুন ভিডিওর সঙ্গী। আর সামনেই শিবরাত্রির আগে তোমাদের এক আশ্চর্য মন্দিরের হদিশ দিতে আজ আমি চলে এসেছি মধ্যমগ্রাম। সবেমাত্র মধ্যমগ্রাম স্টেশনে নামলাম ট্রেন থেকে। শেষবার 2024-এ কালী পুজোর সময় মধ্যমগ্রাম এসেছিলাম, তবে এবছর এই 2025-এ প্রথমবার এলাম মধ্যমগ্রাম। চলো একদম মন্দিরের কাছে গিয়ে তোমাদের সাথে বাকি কথা হবে, এখন আর বেশি কথা বলবো না। এই হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। মধ্যমগ্রাম স্টেশন থেকে তোমরা 10 টাকা টোটো ভাড়া দিয়ে কিন্তু এইখানে নেমে পড়তে পারো মধ্যমগ্রাম চৌমাথাতে। আর এই যে মধ্যমগ্রাম চৌমাথায় দাঁড়িয়ে সোজা নাক বরাবর যে সোজা রাস্তাটি চলে যাচ্ছে বাদু রোড, এই বাদু রোড ধরেই কিন্তু আমাদের সোজা এগোতে হবে। মধ্যমগ্রাম চৌমাথার ওই দিকে যে বাসগুলি যাচ্ছে ওইটা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে সোজা রাস্তাটা। আর ওই যে দেখতে পাচ্ছ সোজা রাস্তাটি, ওটা আসছে স্টেশন থেকে সোজা একদম এসে চৌমাথায় নেমে নাক বরাবর তোমাদের সোজা হাঁটতে হবে। মধ্যমগ্রাম চৌমাথা থেকে সোজা নাক বরাবর হাঁটার পর মিনিট 5 হাঁটবে। হাঁটার পর যে সোজা বাদু রোড চলে যাচ্ছে, বাদু রোডে যেতে যেতে তোমরা নবিতা নামক এখানে একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবে। তো এই যে নবিতা অ্যাপার্টমেন্ট, এই নবিতা অ্যাপার্টমেন্টের ঠিক পাশেই একটা সরু গলির মধ্যে যে মন্দিরের কথা জানাচ্ছিলাম সেই মন্দির অবস্থিত। আর একেবারে মন্দিরের সামনেই আমি চলে এসেছি। এই নবিতা অ্যাপার্টমেন্টটা পেলেই জাস্ট পাশেই ইলেকট্রিক পোলের পাশেই হচ্ছে শ্রী শ্রী বাবা মহাকাল মন্দির, মধ্যমগ্রাম বাদু রোড, 6 নম্বর ওয়ার্ড, কলকাতা 129। চলো মন্দিরের ভেতরে এবার প্রবেশ করা যাক। মন্দিরের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে আমরা ঢুকে পড়েছি এবং প্রবেশ করেই সামনে বজরংবলীর একটি মন্দির দেখতে পাচ্ছি। তো চলো সামনেটা যাই। এই মন্দিরের ভেতরে কিন্তু বজরংবলী অবস্থান করছেন। এই হচ্ছে বজরংবলীর যে বিগ্রহ, সেই বিগ্রহ রয়েছে। আর একেবারে প্রবেশ করেই কিন্তু এই মন্দিরটি পাবে, বজরংবলীর মন্দিরটি। এই মন্দিরে প্রবেশ করার পরই এখানে একটি শিবলিঙ্গ দেখতে হবে। মহাদেবের আরও একটি মন্দির রয়েছে এখানে, আর এখানেও কিন্তু পুজো আর্চা হয়ে থাকে। এই শিবলিঙ্গটি রয়েছে। এই মন্দির প্রাঙ্গণে আরও একটি মন্দির রয়েছে। মূল মন্দির লাগোয়া আরও একটি মন্দির যেখানে মা মনসা অবস্থান করছেন। মা মনসার আরও একটি মন্দির রয়েছে, যেটা তোমরা এখানে এসে দেখতে পাবে, দর্শন করতে পারবে এবং এখানেও কিন্তু তোমরা পুজো দিতে পারবে, সেই ব্যবস্থাও রয়েছে। এটি হচ্ছে মা মনসার মন্দির। জয় মা মনসা। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, শ্রী শ্রী বাবা মহাকাল মন্দির, মধ্যমগ্রাম। এই যে মহাকাল মন্দির, এই মহাকাল মন্দির মধ্যমগ্রামের অন্যতম আকর্ষণ। মন্দিরে সেরকম আকর্ষণীয়তা না থাকলে এই মন্দিরের যে বিগ্রহ তোমাদের এখন দেখাতে চলেছি, সেই বিগ্রহই কিন্তু এই মন্দিরের আসল আকর্ষণ। যে আকর্ষণের জন্য কিন্তু শিবরাত্রির আগে এই মন্দিরে আমি ছুটে এসেছি দর্শন করতে এবং আমার লেন্সের মাধ্যমে তোমাদের দর্শন করাতে। মধ্যমগ্রামের শ্রী শ্রী বাবা মহাকালের মন্দির, যে মন্দিরেতে এলে মহাদেবকে দেখতে পাবে, তবে মহাদেবের সাথে মা কালীকে দেখতে পাবে। মহাদেবের পায়ের তলায় শায়িত অবস্থায় রয়েছে মা কালী। আমরা সচরাচর দেখে থাকি মা কালীর তলায় মহাদেবকে শায়িত অবস্থায়, তবে এই মহাকাল মন্দিরে এলে এই যে বিগ্রহ তোমরা দেখতে পাবে তাতে নিশ্চয়ই অবাক হবে তোমরা, আশ্চর্য হবে তোমরা, যেখানে মহাদেবের পায়ের তলায়
মা কালীকে শায়িত অবস্থা দেখতে পাবে। আর এই বিগ্রহের কারণেই এই মন্দিরে আমার ছুটে আসা। শিবরাত্রির আগে আরও এক মন্দিরের হদিশ নিয়ে তোমাদের দেখানোর জন্য এই মধ্যম গ্রামের শ্রী শ্রী বাবা মহাকাল মন্দিরে আমি দর্শন করতে এসেছি এবং তোমাদেরকেও আমার লেন্সের মাধ্যমে ঘুরে দেখানোর চেষ্টা করছি। ঠিক যেমনটি থাকে মা কালী, সেই মা কালী কিন্তু বাবার পায়ের তলা শায়িত অবস্থায় রয়েছেন এবং তার সাথে মহাদেবকে দেখতে পাচ্ছ। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। আমি সত্যি দেখে তাজ্জব হলাম। এই যে মূর্তি, বাবার যে এই মূর্তি সত্যি অবাক করার মতো। যেখানে মহাদেবকে আমরা মা কালীর বুকের ওপর দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি এবং বাবার হাতে ত্রিশূল রয়েছে। বাবা মহাকাল এক হাতে ত্রিশূল, এক হাতে সর্প, আর মা কালীকেও দেখতে পাচ্ছি তার চতুর্ভুজ নিয়ে শায়িত রয়েছেন মহাদেবের পায়ের তলায়। অপূর্ব সুন্দর। আর এখানে যে পুজো হয় সেই পুজোর যে ঘট সেটিও রয়েছে। মহাদেবের সাথে সাথে এই মন্দিরে, মহাদেব বলা ভুল হবে, মহাদেব বা মহাকালের সাথে এই মন্দিরে কিন্তু শ্রী শ্রী গণেশ ঠাকুরকেও দেখতে পাচ্ছি, তিনিও রয়েছেন। গণপতি বাপ্পা তিনিও রয়েছেন এই মন্দিরে, অধিষ্ঠান করছেন তিনি মহাদেবের সাথে। এই হচ্ছে মূর্তি, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আচ্ছা, তোমাদের তো দেখালাম এই মন্দিরে তোমরা আসবে কি করে। এবার জানি রাখি মন্দির কখন খোলা থাকে। সকালবেলা 10টা থেকে বাবার মন্দির খোলে, বেলা 1টা কি 1:30টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সেই সময়গুলিতে পুজো নেওয়া হয়। আবারও সন্ধেবেলা 6টার সময় মন্দির খোলে এবং সন্ধ্যে 6টা থেকে পুজো নেওয়া হয়। সন্ধ্যা 6টা থেকে তোমরা এখানে পুজো দিতে পারো একদম রাত্রিবেলা 8টা, 8:30 পর্যন্ত। আচ্ছা, এই বিষয়গুলো বলে রাখলাম। এই বিষয়গুলো ছাড়াও এই যে মন্দিরের এই যে বিগ্রহটা প্রতি যে এই মন্দিরের আকর্ষণ, এইরকম বিগ্রহ ভারতবর্ষে 2টি জায়গায় রয়েছে, বারাণসী এবং উজ্জয়িনী। তবে বারাণসী এবং উজ্জয়িনীতে সম্পূর্ণরূপে এরকম মূর্তি দেখতে পাওয়া যায় না, সেখানে কিন্তু আংশিকভাবে রয়েছে। আর এইখানে এই মধ্যম গ্রামে ভারতবর্ষের একমাত্র জায়গা যেখানে এই মূর্তিটি একদম সম্পূর্ণভাবে দেখতে পাওয়া যায়, যেখানে মহাকাল, বাবা মহাকাল মা কালীর উপর দণ্ডায়মান রয়েছে, মা কালী মহাদেবের পায়ের তলায় শায়িত রয়েছে। এই মন্দির সম্পর্কে যদি আরও কিছু তথ্য জানাই তাহলে বলবো এই মন্দিরে এই ধরনের মূর্তি কেন। এই এলাকাতে একজন এই রকম বাবার এখন যেমন মূর্তি রয়েছে বাবা মহাকালের, সেই রকম একটি ছবি পেয়েছিলেন ক্যালেন্ডারে। সেই ক্যালেন্ডারে ছবি দেখে তারপর তিনি বাবার স্বপ্নাদেশ পান এবং স্বপ্নাদেশ পাওয়ার পরে কিন্তু এই মন্দিরে এই যে মূর্তি, সেই মূর্তির প্রতিষ্ঠা হয়েছে। এখানকারই একজন সেই ক্যালেন্ডারটি পেয়েছিলেন, কোনোভাবে এই মন্দির এলাকাতে এসেই সেটি পড়েছিল বা এসেছিল। তারপর কিন্তু তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং তারপরেই এই মন্দিরে এই বিগ্রহের প্রতিষ্ঠা করা হয়। তাই এই বিগ্রহকে নিয়ে যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য তো বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। শিবরাত্রিতে যেমন বিশেষ পুজো হয়, তাছাড়াও এই মন্দিরের যে বার্ষিক অনুষ্ঠান রয়েছে সেই বার্ষিক অনুষ্ঠানেতেও বিশেষ পুজো হয়ে থাকে। এছাড়াও আরও বেশ কিছু দিন রয়েছে যেগুলোখানে কিন্তু এই মন্দিরের বিশেষ পুজো হয়ে থাকে। আর সপ্তাহে প্রতিদিনই মন্দির খোলা, বন্ধেও নয়, শুধুমাত্র সকালবেলা 10টা থেকে 1টা 1:30 পর্যন্ত এবং সন্ধ্যে 6টা থেকে 8টা 8:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আর রাত্রিবেলা বিশেষভাবে জানিয়ে রাখি, রাত্রিবেলা এই মন্দিরে কিন্তু সেইভাবে কেউ এই অর্থে থাকতে পারেন না, শুধুমাত্র বাবার ভৈরবেরাই এই মন্দিরে সময় কাটান রাত্রিবেলা। কোনো সাধারণ মানুষ কিন্তু এই মন্দিরে রাত্রিবেলা থাকতে পারেন না। অনেক কিছু তথ্য দেখানোর বা জানানোর চেষ্টা করলাম।
শিবরাত্রিতে শিব মন্দির এবং আরও কিছু নানান আকর্ষণীয় মন্দিরের হদিশ নিয়ে আমি মধ্যমগ্রামে হাজির হয়েছিলাম আজকে। আর এই যে বাবা মহাকাল মন্দির, সেটি তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং অনেক তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়েছো। এরকম আরও অনেক তথ্য সমৃদ্ধ ভিডিও কিন্তু আসবে চ্যানেলে। সামনেই শিবরাত্রির আগে এরকম প্রচুর ভিডিও তোমরা দেখতে পাবে। তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই সাপোর্ট করো এরকম আরও ভিডিও দেখার জন্য। আজকের মতো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়। সকলকে এখানেই টাটা।